আমাদের চারপাশে ছড়িয়ে থাকা নানা রকম আকারের দিকে কখনো কি অবাক হয়ে তাকিয়েছেন? যেমন ধরুন মাকড়সার জাল থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের কক্ষপাত পর্যন্ত সবকিছুর মধ্যেই কিন্তু একটা জ্যামিতি লুকিয়ে আছে। কিন্তু এই যে বক্ররেখা বা কার্ভগুলো, এগুলোকে কি কোনো সাধারণ ভাষায় বর্ণনা করা সম্ভব? চলুন আজ এই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। এই মাকড়সার জালটার দিকে একবার দেখুন তো। প্রতিটি সুতো যেন একটা নিখুঁত গাণিতিক নিয়ম মেনে ঝুলে আছে। বাইরে থেকে দেখলে এটাকে সাধারণ একটা জাল মনে হতে পারে, কিন্তু এর ভেতরের গঠনটা আসলে বেশ জটিল। প্রকৃতির এই অসাধারণ শিল্পকর্মটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল সূত্র। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে এত জটিল সব আকার, এগুলোকে আমরা সঠিকভাবে বর্ণনা করব কিভাবে? গণিতের কোন ভাষা ব্যবহার করে এদের দৈর্ঘ্য মাপা যায়, বা এরা ঠিক কিভাবে বেঁকে আছে সেটা বলা যায়? এই ধাঁধার উত্তর খোঁজাটাই আমাদের আজকের লক্ষ্য। চলুন আমাদের এই গাণিতিক যাত্রার প্রথম ধাপে পা রাখা যাক, যেখানে আমরা সবকিছুকে আকারের ভাষায় দেখার চেষ্টা করব। আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটাকে আমরা বলতে পারি একটা রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বক্ররেখা বা কার্ভ তৈরির একটা রেসিপি, যেটা আমাদের বলে দেবে ঠিক কিভাবে একটা নির্দিষ্ট আকার আঁকতে হবে। গণিতের লোকজন একে একটা গালভরা নাম দিয়েছে, প্যারামেট্রিক কার্ভ। ব্যাপারটা অনেকটা একটা কলমকে নির্দেশ দেওয়ার মতো। সময় যখন শূন্য তখন তুমি এখানে থাকো, সময় যখন 1 সেকেন্ড তখন ওই বিন্দুতে যাও। এই নির্দেশটা যে ফাংশনটা দেয় তাকে আমরা বলছি গামা অফ টি, যেটা যে কোনো সময় টিতে একটা বস্তুর একদম সঠিক অবস্থানটা বলে দেয়। যেমন ধরুন এই হেলিক্সটা, এর রেসিপি বা ফাংশনটা হলো cos t sin t। এর মানে কি? মানে হলো জিনিসটা একদিকে একটা বৃত্তের মতো ঘুরছে, আবার একই সাথে সময়ের সাথে সাথে উপরের দিকেও উঠছে, আর ফলাফল এই স্প্রিংয়ের মতো সুন্দর একটা আকার। এবার আরেকটা সহজ উদাহরণ দেখি, একটা প্যারাবোলা। এর ফাংশনটা আরও সোজা, t, t²। এখানে বস্তুটা পাশাপাশি এগোচ্ছে সময়ের সাথে t, আর ওপর নিচ বরাবর এগোচ্ছে সময়ের বর্গের t² সাথে। এই সাধারণ নিয়মটা থেকেই কিন্তু এমন একটা চমৎকার বাঁকা পথ তৈরি হয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এমনকি একটা সোজা সাপটা সরলরেখাকেও এই একই রেসিপি দিয়ে বলে দেওয়া যায়। ভাবুন, কোনো একটা বস্তু 2,4 বিন্দু থেকে চলা শুরু করে, আর প্রতি একক সময়ে 3,-1 ভেক্টর বরাবর এগিয়ে যায়। তার মানে সবচেয়ে সহজ আকারটাও কিন্তু এই শক্তিশালী পদ্ধতির বাইরে নয়। আচ্ছা, পথ তো বানানো হলো, কিন্তু ওই পথে কোনো কিছু চললে তার গতি কেমন হবে? মানে যে কোনো মুহূর্তে তার স্পিড আর দিকটা কি? চলুন এবার ভেলোসিটি ভেক্টরের সাহায্যে সেই রহস্যটা ভেদ করা যাক। তো প্রশ্নটা হলো, পথের যে কোনো একটা পয়েন্টে ঠিক ওই মুহূর্তে বস্তুটার স্পিড আর ডিরেকশন সেটা আমরা বের করব কিভাবে? এর উত্তরটা কিন্তু ক্যালকুলাসের একটা অসাধারণ ধারণার মধ্যে লুকিয়ে আছে। ব্যাপারটা এভাবে ভাবা যাক, আমরা কার্ভটার ওপর খুব কাছাকাছি দুটো বিন্দু নিলাম, একটার সময় টিতে আর অন্যটা ঠিক তার একটু পর t+h সময়ে। এই দুটো বিন্দুকে যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যায়, ওটা কিন্তু আমাদের গতির দিকটা কেমন হবে তার একটা মোটামুটি ধারণা দেয়। আর আসল ম্যাজিকটা হয় ঠিক এখানেই। যখন এই দুটো বিন্দুকে আমরা প্রায় একটার ওপর আরেকটা নিয়ে আসি, অর্থাৎ এইচ-এর মানটাকে প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে যাই, তখন ওই আনুমানিক ভেক্টরটা জাদুকরীভাবে বদলে গিয়ে কার্ভের একটা নিখুঁত স্পর্শক বা ট্যানজেন্ট ভেক্টরে পরিণত হয়। এই যে নিখুঁত ভেক্টরটা আমরা পেলাম, এটাই হলো কার্ভটার ডেরিভেটিভ, যাকে আমরা বলছি ভেলোসিটি ভেক্টর বা গামা প্রাইম অফ টি। এর দৈর্ঘ্যটা আমাদের বলে দেয় স্পিড কত, আর এর দিকটা, ওটাই তো গতির দিক। মানে এই একটা ভেক্টরই গতির পুরো গল্পটা বলে দিচ্ছে। তো এখন আমাদের হাতে দুটো দারুণ জিনিস আছে, কার্ভ তৈরির রেসিপি আর ভেলোসিটি ভেক্টর। চলুন দেখি এই গাণিতিক টুলগুলো ব্যবহার করে একটা বাঁকা পথের কি কি রহস্য বের করা যায়। প্রথমেই আসি স্পিডের কথায়। এটা একদম সহজ। যে কোনো মুহূর্তে ভেলোসিটি ভেক্টরের যে দৈর্ঘ্য বা নর্ম, সেটাই হলো বস্তুটার স্পিড। এটা জাস্ট একটা সংখ্যা যেটা আমাদের বলে দেয় বস্তুটা ঠিক কত দ্রুত চলছে। আর যদি পুরো পথের দৈর্ঘ্য মাপতে চাই, সেটাকে বলা হয় আর্ক লেন্থ। এটা বের করার জন্য আমরা সোজা সব মুহূর্তে স্পিডগুলোকে যোগ করে ফেলি। ক্যালকুলাসের ভাষায় যাকে বলে ইন্টিগ্রেশন। মানে ভাবুন, পথের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ধাপকে একসাথে যোগ করা হচ্ছে। এবার একটা বেশ অদ্ভুত কিন্তু সুন্দর কার্ভের সাথে পরিচিত হওয়া যাক। এর নাম লগারিদমিক স্পাইরাল। এটা তার কেন্দ্রের চারপাশে ঘুরতে ঘুরতে অসীমের দিকে যেতে থাকে, কিন্তু কখনোই কেন্দ্রে গিয়ে পৌঁছায় না। আর এখানেই সবচেয়ে অবাক করা ব্যাপারটা, যদিও কার্ভটা অসীমবার ঘুরছে, আমাদের গণিত বলছে যে এর মোট দৈর্ঘ্য ফাইনাইট, মানে সসীম।
ভাবা যায় অসীম ঘূর্ণন, কিন্তু পথটা সসীম। গণিত এভাবেই আমাদের সাধারণ ধারণার বাইরের সত্যগুলোকে চোখের সামনে তুলে ধরে। আমরা তো গতি নিয়ে কথা বললাম, কিন্তু গতির যে পরিবর্তন হয়, মানে ত্বরণ বা অ্যাক্সেলারেশন, সেটার পেছনেও কি কোনো জ্যামিতি লুকিয়ে আছে? চলুন আর একটু গভীরে যাওয়া যাক। অ্যাক্সেলারেশন ভেক্টর বা গামা ডাবল প্রাইম অফ টি হল কার্ভটার দ্বিতীয় ডেরিভেটিভ। সহজ কথায় এটা বর্ণনা করে যে সময়ের সাথে সাথে ভেলোসিটি ভেক্টরটা কিভাবে বদলাচ্ছে, তার দিক বদলাচ্ছে নাকি মান, নাকি দুটোই। একটা বিশেষ অবস্থায় এই অ্যাক্সেলারেশন ভেক্টরের একটা দারুণ জ্যামিতিক রূপ বেরিয়ে আসে, আর সেই বিশেষ অবস্থাটা হলো যখন কোনো বস্তু একদম একই মানে স্থির গতিতে চলে। এখানে একটা অসাধারণ জ্যামিতিক সত্য লুকিয়ে আছে। যখন একটা জিনিস সোজা পথে শুধু স্পিড বাড়ায়, তখন তার বেগ আর ত্বরণ দুটোই একই দিকে থাকে। কিন্তু যখন স্পিড না বাড়িয়ে শুধু বাঁক নেয়, যেমন একটা গাড়ি মোড় ঘোরার সময়, তখন কি হয়? তখন তার বেগ আর ত্বরণ সবসময় একে অপরের সাথে লম্বভাবে, মানে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটাই হলো বাঁক নেওয়ার পেছনের ফিজিক্স। এই যে আমরা কার্ভ, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এই সব শিখলাম, এটা কিন্তু শুধু ছোটখাটো জ্যামিতির জন্য না। এই একই আইডিয়া ব্যবহার করেই বিজ্ঞানীরা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর দিকে তাকান, যেমন আইনস্টাইনের সেই বিখ্যাত স্থানকালের বক্রতা। তাহলে দেখুন, একটা সাধারণ মাকড়সার জাল থেকে শুরু করে স্পেস টাইমের মতো বিশাল ধারণা পর্যন্ত গণিত কিভাবে আমাদের চারপাশের জগৎটাকে দেখার একটা নতুন চোখ খুলে দেয়। এখন ভাবার বিষয় হল, আমাদের চারপাশে এমন আর কি জ্যামিতি লুকিয়ে আছে যা আমাদের আবিষ্কারের অপেক্ষায়।